এই শোনো না, শালু এডিটিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। রৌদ্রোজ্জ্বল দিন, মাথার পূর্ব দিকের সূর্যটা নিজস্ব আলো নিয়ে বিস্তার করছে পুরো ধরণীময়। ঘড়ির ঘন্টার কাঁটা তখনও 10টাকে ছইনি। গেটের ভেতরে পা রেখে খানিকটা হতভাগ হলো স্পর্শী। প্রতিদিনের মতো পিয়াস তার দলবল নিয়ে উপস্থিত নেই সেখানে। সন্দেহের দানা বাঁধল মনে। আরেকটু সামনে এগিয়ে বাম দিকে চাইতেই আরো চমকে উঠল। মাঠের এক কোণায় গাছের সাথে ঘেঁষে ফোপাচ্ছে এক মেয়ে। পেছন থেকে দেখে মনে হচ্ছে সে কাঁদছে, তারপরেও মন মানল না। আলতো পায়ে না চাইতেও চলে গেল সেদিকে। মেয়েটা থেকে 2 কদম দূরে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, কাঁদছো কেন তুমি? মুহূর্তেই চমকে উঠল সামনের মেয়েটি। নিচু মাথাটাকে খানিকটা উপরে তুলে দেখে নিল স্পর্শীকে। সাথে সাথেই চেহারার মধ্যে ভীতিকর অস্বস্তি দেখা দিল। স্পর্শী চোখ বুলিয়ে দেখে নিল আর একবার। দেখেই মনে হচ্ছে তার থেকে জুনিয়র, হয়তো ফার্স্ট বা সেকেন্ড ইয়ারের হবে। চোখগুলো লাল হয়ে গেছে। এখন না কাঁদলেও দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে খুব কেঁদেছে, যার হেঁচকি এখনো থামেনি। মেয়েটাকে নীরব দেখে পুনরায় জিজ্ঞাসা করলো, কেউ কিছু বলেছে? আমাকে বলো। হঠাৎ এমন স্নিগ্ধ কণ্ঠস্বর শুনে হয়তো ভয় কমলো তার। এমনিতে ভার্সিটি লাইফে সিনিয়র মানেই এক আতঙ্কের নাম, সেখানে হুট করে এমন গম্ভীর কণ্ঠস্বর নিয়ে কথা বললে ভয় পেয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। কিছুটা নিচু হলো স্পর্শী, হাত বাড়িয়ে মেয়েটাকে তুলে আলতো হেসে বলল, ভয় পেও না, আমি থার্ড ইয়ারের, তোমার সিনিয়রই হব। আমাকে নির্ভয়ে বলো, দেখি কোনো সাহায্য করতে পারি কিনা। মেয়েটা যেন সাহস পেল অনেকটা। ঢোক গিলে আশেপাশে চেয়ে আরেকটু কাছে গেল স্পর্শীর, যেন অন্যরা দেখে মনে করে সে এই সিনিয়র আপুর পরিচিত। কিছুটা স্নিগ্ধ কণ্ঠে বলল, আপু, আমি ফার্স্ট ইয়ারের। স্পর্শী ভ্রু কুঁচকে তাকালো, কিছুক্ষণ ভেবে বলল, কেউ কি র্যাগ দিয়েছে? বলতেই সারা মুখে আবারও অন্ধকার বিরাজ করলো মেয়েটার। চোখ দুটো পুনরায় ছলছল করে উঠল। ভেঙে যাওয়া কণ্ঠে বলে উঠল, এক ভাইয়া আর তার দলবল আমাকে বাজেভাবে র্যাগ দিয়েছে। ওরা বলেছে। কথা শেষ করার আগেই ফুঁসে উঠল স্পর্শী, দাঁতে দাঁত চেপে বলল, সাথে কোনো আপু ছিল? আশেপাশের কেউ কিছু বললো না? কোনো স্টুডেন্ট বাধা দেয়নি? আর কি বলেছে তোমায় ওরা? আমি আমাদের ডিপার্টমেন্টে যাচ্ছিলাম, তখন হুট করে একটা বড় ভাই ডাক দিল। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। ওনাদের সামনে দাঁড়াতেই ফুঁসে উঠে বলল, সালাম দাওনি কেন? সিনিয়র ভাইদের সালাম দিতে হয়, জানো না? আমি তারপর সালাম দিয়েছি, কিন্তু তাও ওনারা থামেনি। আমার চশমা খুলে নিয়ে ভেঙে ফেলেছে। আমার নোটস খাতা নিয়ে বলল, এটা কোনো হাতের লেখার মধ্যে পড়ে। তেলাপোকা হেঁটে গেছে মনে হয়। তারপর আমার পারিবারিক শিক্ষা নিয়ে অনেক অপমান করেছে। আমার নোটস ছিঁড়ে ফেলেছে। এখন বলেছে আমাকে নাকি এখন থেকে 10 দিন ওনার অ্যাসাইনমেন্ট লিখে দিতে হবে। স্পর্শী কিছুটা চিন্তিত হলো, তারপর পুনরায় জিজ্ঞাসা করলো, আর কিছু বলেনি? এটুকুই? অস্বস্তিতে পড়লো মেয়েটা। নিজের জড়তা কাটিয়ে নিচের দিকে তাকিয়ে আস্তে করে বলল, উনি কথাগুলো বলার পুরোটা সময় আমার ঘাড়ে হাত দিয়ে রেখেছিল। অনেক বাজেভাবে আঙুলগুলো দিয়ে গলায় ছুঁয়েছে। বাকরুদ্ধ হয়ে গেল স্পর্শী। শরীরে থাকা রক্তিম বর্ণীয় তরল পদার্থ তরতর করে গরম হতে লাগলো। দাঁতে দাঁত চেপে বলল, আশেপাশে কেউ ছিল না? কিছু বলেনি কেউ? না, ওনারা আমাকে ডেকে ওই জঙ্গলের পাশে নিয়ে গেছিল। আর কিছু শোনার প্রয়াস না করেই মেয়েটার হাত ধরে টেনে ইংলিশ ডিপার্টমেন্টের দিকে নিয়ে গেল। আজকের ক্লাস চুলোই যাক, কিন্তু পিয়াসের কোনো না কোনো একটা ব্যবস্থা করতেই হবে। পিয়াস ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হলেও সে 3য় বর্ষের। এক্ষেত্রে জুনিয়র হিসেবে একজন সিনিয়রের সাথে বুঝে শুনে লড়াইয়ে নামতে হবে। ডিপার্টমেন্টের সামনে যেতেই চোখে পড়লো ফারজানা রুমি আপুকে। তিনি ফাইনাল ইয়ারের ছাত্রী, বলতে গেলে জুনিয়র মেয়েদের ভরসার স্থান। অত্যন্ত সাহসিকতার সাথে প্রতিবাদ করে টিকে আছে ক্যাম্পাসে। তাকে সকল ঘটনা বলতেই অবাক হয়ে গেল, কেননা বর্তমান ক্যাম্পাসের নিয়ম অনুসারে কোনো ছেলে জুনিয়র মেয়েদের র্যাগ দিতে পারবে না। র্যাগ দিতে হলে মেয়েরা মেয়েদের আর ছেলেরা ছেলেদেরকেই দিতে পারবে। সেটা বর্তমানে ভিসির আদেশ। কোনো রকম সময় নষ্ট না করে স্পর্শীকে সাথে করে মেয়েটা নিয়ে গেল উপর মহলে। দুপুর 12:30, মাথার উপর সূর্যটা প্রায় এসে পড়েছে। ল ডিপার্টমেন্টের সামনে রাস্তাটায় শ্রেয়সীর সাথে হাঁটছে স্পর্শী। এর মধ্যেই প্রবল বেগে নিজের বাইক থামালো পিয়াস। চমকে দুপা পিছিয়ে গেল দুজন। আর একটু হলেই চাকার নিচে পা পড়ে যেত স্পর্শীর। নিজের সমস্ত ক্ষোভ মেটানোর উদ্দেশ্যেই সে পিয়াসের এমনটা করেছে সে বিষয়ে নিশ্চিত স্পর্শী।
বাইক থেকে নেমে তার সামনে গিয়ে দাঁতে দাঁত চেপে রেগে পিয়াস বলল, তুই সব জায়গায় এমন মাতব্বারি করিস কেন? ওই, তোরে কিছু করছি আমি? তোরে শুইছিলাম নাকি তোরে রেপ করছিলাম? তোরে এত চলে কেন? আমার যা খুশি আমি তাই করবো, তাতে তোর কি? তোর কত বড় সাহস তুই আমার নামে কমপ্লেন করেছিস? তোকে তো দেখে নেবো আমি, তোর কি অবস্থা করি শুধু তুই দেখ। জনমানব ভর্তি রাস্তার মধ্যে এমন লেইম ওয়ার্ড ইউজ করে স্পর্শীকে কেউ ধমকাচ্ছে ভাবতেই মাথাটা ফাঁকা হয়ে গেল। ক্ষেপে 2 কদম সামনে এগিয়ে ডান হাতের তর্জনী উঁচু করে চিৎকার করে বলল, এই পিয়াস, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আমার ক্ষতি করবি? ব্যাপারটা ভীষণ হাস্যকর। ওকে ফাইন, চেষ্টা করে দেখিস। খোদার কসম, ফার্স্ট টাইম শুধু কমপ্লেন করে থেমেছি, কিন্তু সেকেন্ড টাইম তোর হাড় গুঁড়ো গুঁড়ো করে ছাড়বো। অসভ্যের বাচ্চা, লুচ্চার মতো চরিত্র বানিয়েছিস। যেখানে যা দেখিস সেটাই চোখে দেখার স্বাদ ওঠে। তোর জন্য ভার্সিটির জুনিয়ররা শান্তিতে থাকতে পারে না। একটু চিন্তা করে দেখিস তো, ঠিক কতগুলো মেয়েকে এ পর্যন্ত জ্বালিয়েছিস তুই। ওরা যদি একত্রে হয়ে একবার প্রতিবাদ করতে নামে, তাহলে তোর এক টুকরা মাংসও কেউ ভাগে পাবে না। সাবধান হয়ে যা সিনিয়র তুই আমার। যেখানে আপনি করে সম্বোধন করব, সেখানে তোকে তুই ডাকতেও ঘৃণা লাগছে। একটু তো শুধরে যা। বাপ মায়ের শিক্ষার উপরে অন্তত আঙুল তোলাস না, চরিত্রহীন। থেমে শান্ত হয়ে বলল, এ ভাই শোন, একটু ভালো হ। যাদের ডিস্টার্ব করতিস তাদের কাছে একটু ক্ষমা টমা চাই না। লেখাপড়ায় মন দে। বলেই সেখান থেকে এগিয়ে গেল স্পর্শী। পিয়াস লালসের দৃষ্টিতে তাকালো তার দিকে, তারপর বিশ্রীভাবে হেসে উচ্চস্বরে বলল, ওকে ডার্লিং, লাস্ট আরেকবার খারাপ হই, পরে একসাথে ক্ষমা চেয়ে নিব। স্পর্শী শুনেও যেন শুনলো না, আশেপাশের অনেকেই শুনেও তেমন রিয়াক্ট করলো না। এর চরিত্রের ব্যাপারে ডিপার্টমেন্টের কম বেশি সবারই জানা আছে। অনেকবার উপর মহলে কমপ্লেন করেও রুখতে পারেনি একে। তার ক্ষমতাধর ভাই সামলে নিয়েছে সবকিছু। কেটে গেছে সেদিন, সব ভালোভাবে কাটলেও বাদ সাধলো তার পরদিন সকালবেলা। এক স্টুডেন্টের বাড়িতে অনুপস্থিত থাকায় বাসায় রয়ে গেল স্পর্শী। মা তাকে দেখে আগে আগেই চলে গেছে পার্লারে। চেয়ারে বসে সকালের খাবার মুখে দিতেই গেটের উপর ধাক্কার শব্দ হলো। চমকে গেল স্পর্শী। আরশি তো কলেজে গেছে, কিছুদিন পরেই সেকেন্ড ইয়ারে উঠবে। আসন্ন এক্সামের তোড়ে আগেই কলেজের উদ্দেশ্যে বেরিয়েছে সে। তাহলে কে এলো এই অসময়ে? ভাবার আগেই পুনরায় ধাক্কা পড়লো প্রবলভাবে। গেটের কাছে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই আবারও শিউরে উঠলো। একে একে বিরতিহীনভাবে ধাক্কা পড়ছে লোহার আস্তরণের ওপর। ভেতর থেকে সিটকিনি খুলতেই ঝাপটে পড়লো স্পর্শীর গায়ের ওপর। এলোমেলো চুলের এই কলেজ ড্রেস পড়ুয়া বোনকে দেখতেই পিলে চমকে উঠলো। স্পর্শীকে কিছু না বলেই কাপা হাতে লাগিয়ে দিল গেট, যেন ভেতরে সেই দানব ঢুকে পড়বে। ব্যাগের ভার আর শরীর সইতে পারলো না, কাঁধ ঘেঁষে মাটিতে পড়তেই ধরে ফেললো স্পর্শী। একে একে কি হয়েছে বারবার জিজ্ঞেস করতেও সাড়া পেল না আরশির থেকে। একটা ঘোরের মধ্যে আছে সে। পাগুলো যেন পাথরের ন্যায় ওজন হয়ে গেছে, সামনে মোটেও এগোতে পারছে না। অসহায় হয়ে বসে পড়লো দেওয়াল ঘেঁষে, কান্নারত অবস্থায় বলল, আপু, আমাকে প্লিজ রুমে নিয়ে চলো, আমার হাঁটতে কষ্ট হচ্ছে। স্পর্শী হা হয়ে গেল। ভেতরের উত্তেজনায় যেন হাড়টা বাইরে বের হয়ে আসতে চাইছে। ব্যাগ ফেলে দিল, 2 হাত দিয়ে জাপটে ধরলো আরশিকে। নিজের উপর সমস্ত ভর দিয়ে এগিয়ে গেল রুমের মধ্যে। বিছানার উপর বসাতেই সমস্ত ভর ছেড়ে দিল আরশি। ধূপ করে পড়ে গেল বিছানায়। চিত হয়ে শুতেই কাঁধের উপর থেকে এলোমেলো চুলগুলো সরে গেল বিছানার চাদরের উপর। সাথে সাথেই দৃশ্যমান হলো ইউনিফর্ম ছিঁড়ে শরীরের আঁচড়ের কাঁধটা। মাথা শূন্য হয়ে গেল স্পর্শীর। আরশির দিকে তাকাতেই দেখলো নিথর হয়ে তাকিয়ে আছে জানালার দিকে এক ধ্যানে। 2 চোখ দিয়ে বের হওয়া নিঃশব্দের অশ্রুগুলো কলিজাটা ছিঁড়ে ফেলছে আরশির। সোজা বেরিয়ে গেল রুম থেকে। তাহলে কি কোনো জানোয়ারের হিংস্রতার কবল হলো তার বোন? কিন্তু বাসা থেকে বের হলোই তো 15 মিনিটের মতো। এত তাড়াতাড়ি কিভাবে কি হলো? উফ, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। জগ থেকে পানি ঢেলে দ্রুততার সাথে চলে এলো আবারও রুমে। আরশিকে উঠিয়ে বুকের সাথে ঠেস দিয়ে পানি খাওয়ালো। বেশ কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলল, কে ছিল? মুহূর্তেই আবারও কান্নায় ভেঙে পড়লো আরশি। ঘুরে স্পর্শীকে জড়িয়ে ধরে ফোপাতে লাগলো। একটা সময় কান্নার বেগ কমলে হেঁচকি দিতে দিতে বলল, আপু, বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আগে পিছে রাস্তায় কেউ ছিল না। বালির মাঠের কাছে যেতেই
হুট করে কোথা থেকে বাইক নিয়ে চলে এলো। আমি পাত্তা দিইনি, কিন্তু আমার কাছে আসতেই সেকেন্ডের মধ্যে হাত টেনে ধরে বাইকে ওঠাতে চেয়েছিল। ওরা দুজন ছিল বাইকে। আমি ভয় পেয়ে কামড় মেরে দিয়েছিলাম, আর তখনই আমার চুল টেনে ধরে ধাক্কা মেরে ফেলে দেয় বালির মধ্যে। উঠে যখন পেছন ফিরে দৌড় দিতে গিয়েছি, তখন জামা টেনে ধরছিল, ওই সময় ছিঁড়ে গেছে। এর মধ্যে ওই পাশের বাড়ি থেকে একটা লোক বের হতেই পালিয়ে যায়। আপু, তুমি প্লিজ মাকে কিছু বলো না, মা জানলে উল্টো আমাকেই দোষ দেবে। দিয়ে মাথা চেপে ধরলো স্পর্শী। দ্রুত নিজের রাগ সংবরণ করে বলল, ছেলে দুটো কে ছিল? তুই কি চিনিস ওদের? না, এর আগে কখনো দেখিও নি, কিন্তু সামনেরটাকে চেনা চেনা লাগছে। পাশের টেবিল থেকে ফোন নিয়ে দ্রুত ঢুকলো পিয়াসের আইডিতে প্রোফাইলে ফটো বের করে আরশির সামনে দিয়ে বলল। ও ছিল কি? আরশি সাই দিতে স্পর্শী বিছানা থেকে উঠে পড়লো। 2 মিনিটের ড্রেস চেঞ্জ করে চুল আঁচড়ে নিবি। আজ যদি ওই বৃদ্ধ লোকটা এসে না পড়তো, তাহলে দুজন মিলে আরশিকে তুলে নিয়ে যাওয়া মোটেও অসম্ভবের কিছু না। পাশেই পরিত্যক্ত সোয়া মিল ছিল, এমন না দূরে নেয়ার কোনো দরকার ছিল তাদের। উফ, হলের সামনে থামতেই আরশিকে রিকশায় বসিয়ে ভেতরে গেল স্পর্শী। 607 নম্বর রুমেই অনন্দা থাকে। একটা চাবি স্পর্শীর কাছেও আছে। রুমে ঢুকে কাঙ্ক্ষিত বেডটার নিচে থেকে ট্রাঙ্ক বের করলো। সেটা খুলতেই ভিতর থেকে বের হলো হকস্টিক। এগুলো রুমি আপুই ওকে রাখতে দিয়েছিল বেশ কয়েক মাস আগে। বাসায় মায়ের জন্য রাখা উচিত হবে না বলেই অনন্দার রুমে রেখেছে। স্টিক হাতে পুনরায় রুম বদ্ধ করে এগিয়ে গেল সিঁড়ির দিকে। হল থেকে বেরিয়ে রিকশায় উঠতেই ভয় পেয়ে গেল আরশি। স্পর্শীর হাতে স্টিক দেখে খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেল। যেতে যেতেই অনেকে আর চোখে স্পর্শীকে দেখে নিল। কেউ কেউ একে অপরকে ফিসফিস করে বলছে। লোক প্রশাসন ডিপার্টমেন্টের সামনে নামতেই ভাড়া চুকিয়ে দিল স্পর্শী। আরশিকে নিয়ে হেঁটে এলো ভবনের সামনে। গায়ের ওড়না খুলে বুকে পেঁচিয়ে বেঁধে নিল কোমরে। মাঠের ওই প্রান্তে দাঁড়িয়ে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে পিয়াস। দাবানলের মতো এগিয়ে গেল স্পর্শী। কলা টেনে নিয়ে এলো সামনের দিকে। আচমকা এমন কাণ্ডে অবাক হয়ে গেল উপস্থিত সবাই। কেউ কিছু বুঝতে পারলো না আগত তাণ্ডব কি। কেউ আবার জড়ো হলো তাদের ঘিরে। সেকেন্ড ব্যয় না করে শরীরের সর্বোচ্চ জোরে আঘাত করলো পিয়াসের পায়ে। আচমকাই এমন আক্রমণে বুঝে উঠতে পারলো না পিয়াস। হাঁটু ভেঙে বসে পড়লো পা ধরে। নুয়ে পড়তেই দমদম পিঠের উপর পেটাতে লাগলো স্পর্শী। পিয়াসের সঙ্গ দেওয়া বন্ধুটা পালিয়েছে ইতিমধ্যেই। তাকে পালাতে দেখে আশেপাশের অনেকেই আঁচ করতে পারলো অঘটনটাকে। একজন মোটা তাজা পুরুষের সামনে স্পর্শী কিছুই না। পিয়াস চাইলেই এক মুহূর্তে আক্রমণ করতে পারে তার উপর, কিন্তু স্টিক হাতে অনবরত পেটাতে থাকা স্পর্শী সেকেন্ডও সময় দিচ্ছে না তাকে উঠে দাঁড়ানোর। এরই মধ্যে সেখানে হাজির হলো ফারজানা, রুমি, রাতুল সহ আরো অনেকে। রুমি স্পর্শীকে থামানোর প্রয়াস করতেই তেতে উঠলো পুনরায়। চিৎকার করে বলল, খবরদার আপু, আমাকে থামানোর চেষ্টাও করবে না। অনেক শুনেছি তোমাদের কথা, বারবার নালিশ করেছি উপর মহলে, কিন্তু ফলটা কি হলো? ও আমার বোনের দিকে নজর দিয়েছে। জানোয়ারটা আমার সাথে না পেরে কুকুরের মতো আমার বোনকে কামড়াতে গেছিল। ওর দাঁত উপড়ে নিব আমি। জানি ক্যাম্পাসে এরকম মারপিট করা মোটেও সুবিধার হবে না আমার জন্য, হয়তো বহিষ্কারও করতে পারে এজন্য, কিন্তু তাই বলে বসে থাকবো? একবার তো নয়, কমপক্ষে 100 বার কমপ্লেইন করেছে কুকুরটার নামে, কিন্তু তারা ওই ধমক পর্যন্ত দিয়েই বসে থেকেছে। ও আমার বোনকে তুলে নিয়ে যেতে চাইছিল। ইতিমধ্যেই উঠে দাঁড়িয়েছে পিয়াস। ঠোঁট কেটে রক্ত গলগল করে পড়ছে। আশেপাশের অসংখ্য শিক্ষার্থী, ছাত্রলীগের ছেলেপিলে, প্রাক্তন শিক্ষার্থী দেখে সামলে নিল নিজেকে। এত কিছুর মধ্যে বিশ্রীভাবে হেসে দিল সবার সামনে। এখানে কিছু করতে গেলে উল্টো মার খেতে হবে সবার, কিন্তু এই ভুল তো করবে না পিয়াস। সে তো সুযোগ বুঝে ছোবল মারবে। খোঁড়াতে খোঁড়াতে 2 কদম সামনে এগোতেই কিছু ফ্রেন্ডরা এসে ধরলো। মুহূর্তেই গা ঝাড়া মেরে ফেলে দিল তাদের। মুখ থেকে বিশ্রী গালিগালাজ করে বলল, এতক্ষণ যখন আসিস নি, এখন আসার চেষ্টা করিস না। শান্ত হলো না স্পর্শী। রাগ ঝাড়তে আশেপাশে তাকাতেই নজরে পড়লো পিয়াসের ফোন। হাতে নিতেই দেখলো কিছু বিশ্রী চ্যাটিং। কেটে বের হয়ে ঢুকলো কন্টাক্ট লিস্টে। প্রথম নাম্বার ভাই লিখে সেভ করা দেখেই কল লাগালো সেখানে। 2 বার রিং হতেই রিসিভ করলো কেউ। গম্ভীর স্বরে কেউ বলল, হ্যাঁ বল। তেতে উঠলো স্পর্শী ঝাঁঝালো কণ্ঠে বলল, বলা বলি পরে, আগে বলুন পিয়াস আপনার নিজের ভাই হয়? কপালে ভাঁজ পড়ে গেল। ফোনের অপর প্রান্তে থাকা পরশের চিন্তিত কণ্ঠে বলল, কে আপনি?
পিয়াসের ফোন আপনার কাছে কেন? ও কি ফোন হারিয়ে ফেলেছে? তাচ্ছিলের হাসি হাসলো স্পর্শী ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, ফোন হারায়নি, তবে নিজেকে হারিয়েছে। শুনুন ভাই, আপনার ভাইকে সামলান। এই কুকুরের মতো স্বভাবটা পাল্টাতে বলুন, নইলে খুব শীঘ্রই আমার হাতে খুন হবে। আমার বোনের পেছনে আর একবারও যদি ওকে দেখি না, তাহলে স্রেফ খুন করে ফেলবো। চরিত্রহীন একটা। এমন ঝাঁঝালো কণ্ঠস্বর শুনে তড়িৎ গতিতে উঠল পরশ, ব্যতিব্যস্ত হয়ে বলল, পিয়াস কোথায়? হসপিটালে আছে আপাতত। হাত ভাঙিনি, ব্যাস পিটিয়েছি। তবে এবারেও না শুধরালে পরবর্তীতে প্রাণ নিয়ে নিব। বলেই ফোনটা কেটে বন্ধ করে দিল স্পর্শী। সে চাইছিল এইটাই, ওই জানোয়ারটার কোনো অভিভাবক আসলে তাকেই বুঝিয়ে বলা যাবে, তা না হলে ওই মেন্টাল জানোয়ারটাকে সারা জীবনেও শুধরানো যাবে না। অফিসের গুরুত্বপূর্ণ মিটিং রেখে ব্যস্ত পায়ে গাড়িতে ঢুকলো পরশ। পাভেল দূর থেকে দেখেই ছুটে এলো ভাইয়ের কাছে। জিজ্ঞাসা করতেই চিন্তিত কণ্ঠে বলল, এক্ষুনি ঢাকায় যেতে হবে। পিয়াস আবার কোনো ঝামেলা পাকিয়েছে। একটা মেয়ে ফোন করে বললো পিটিয়ে হসপিটালে ভর্তি করেছে, না জানি কোন অবস্থায় আছে এখন। ফোন বন্ধ। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।